সুপ্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব ক্ষমতার লোভে ফ্যাসিস্ট ইউনূসের হাজার কোটি টাকার কর ফাঁকিতে জামায়াত বিএনপির অন্ধ সমর্থন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জুলাই আন্দোলনের ট্রফি লন্ডনে গিয়ে বিএনপিকে দিয়ে আসেন অধ্যাপক ইউনূস, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ৭ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আমাকে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ রুমিন ফারহানা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব বিএনপির প্রতি জামায়াত আমিরের সতর্কবার্তা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হত্যাচেষ্ট মামলায় শিরিন শারমিন চৌধুরী কারাগারে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে, সংসদে জ্বালানি মন্ত্রী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ক্ষমতার নির্লজ্জ অপব্যবহার জাতিকে সুদখোর ফ্যাসিস্ট ইউনূস দেখিয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের আমলে ইউনূসের নেয়া সুবিধাদির মধ্যে সবচেয়ে আলোচিত গ্রামীণ কল্যাণ ট্রাস্টের ৬৬৬ কোটি টাকার কর মওকুফ। এনবিআর থেকে আদেশ বা এসআরও জারি করিয়ে ইউনূস এই কর অব্যাহতি নেয়। এই কর কিভাবে ধার্য হয়েছিল তা জানেন কি? গ্রামীণ কল্যাণ ট্রাস্টের তহবিল থেকে গ্রামীণ টেলিকমকে ঋণ দেওয়া হয়। এই ঋণের বিপরীতেই গ্রামীণ কল্যাণ বড় অঙ্কের সুদ পেত, কিন্তু সেই সুদের টাকাকে লভ্যাংশ হিসেবে দাবি করে জোচ্চোর ইউনূসের গ্রামীণ ব্যাংক, এবং এই জোচ্চুরি করেই নির্ধারিত করের অর্ধেক পরিমাণ কর রিটার্ন করে প্রতিষ্ঠানটি। সে কারণেই গ্রামীণ কল্যাণের ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ পর্যন্ত ৫ করবর্ষের ৬৬৬ কোটি টাকা কর নির্ধারণের আদেশ জারি করা হয়। ইউনূস গ্রামীণ কল্যাণ ট্রাস্ট দিয়ে আরও চুরি করেছে। এনবিআরের অনুসন্ধানে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২০১১-১২ করবর্ষ থেকে ১,০৪৩ কোটি টাকার কর ফাঁকি উদ্ঘাটন করা হয়েছে। হাইকোর্টে এখনও মামলা চলমান। দেশে বড় ধরনের রাজস্ব ঘাটতি চলমান। এর মধ্যেই নানা সুবিধা নিয়েছে মহাজন ইউনূস। ২০২৪ সালের ১০ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের জারি করা একটি গেজেটে ৫ বছরের জন্য গ্রামীণ ব্যাংককে আয়কর অব্যাহতির সুবিধা দেওয়া হয়েছে। অর্থাৎ ২০২৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই প্রতিষ্ঠানটি আয়কর দেবে না। কিন্তু এতে ৫ বছরে সরকার রাজস্ব হারাবে অন্তত ১,০০০ কোটি টাকা। কালের কণ্ঠের একটি প্রতিবেদনে এ বিষয়ে বিশদ পর্যালোচনা করা হয়েছে। মহাজন এত সুবিধাদি নিয়েও চুরি থামায়নি। জিডিএল, জিটিই ও বেমকো এই ৩ নামে মোবাইল ফোন সেট উৎপাদন করছে গ্রামীণ ডিস্ট্রিবিউশন। বর্তমানে মোবাইল ফোন সেট উৎপাদনকারী প্রতিষ্ঠানের ভ্যাট হার ১০%, কিন্তু ফ্যাসিস্ট ইউনূসের ক্ষমতার অপব্যবহারে গ্রামীণ ডিস্ট্রিবিউশনের উপর আরোপিত কর মাত্র ৭.৫%। এই শর্তও লঙ্ঘন করেছে মহাজনের প্রতিষ্ঠানটি। ৫০% ব্যাটারি ও চার্জার উৎপাদনের কথা থাকলেও প্রতিষ্ঠানটি হেঁটেছে আমদানির পথে। এনবিআর ও বুয়েটের যৌথ তদন্ত কমিটি সরেজমিনে ব্যাটারি উৎপাদনের কোনো মেশিনারিজ পায়নি। গোপনীয় প্রতিবেদন বলছে স্মার্টফোনের ব্যাটারির ক্ষেত্রে প্রতিষ্ঠানটি সম্পূর্ণ আমদানি নির্ভর। আবার সক্ষমতা থাকলেও তারা পিসিবিএ বা চার্জার উৎপাদন করে না। এই ২.৫% ভ্যাটের কারণে যেই পরিমাণ টাকার হেরফের হয় তার অঙ্ক কমপক্ষে ৫০০ কোটি টাকা বলে দাবি তোলা হচ্ছে। বাংলাদেশের জনগণকে ঠকিয়ে দেশ লুট করতেই ফ্যাসিস্ট ইউনূস ছাত্র, পুলিশ, জনতার লাশ ফেলে ক্ষমতার দখল নেয়। আর ইউনূসকে ক্ষমতাসীন করতে দেশ ধ্বংস ও হত্যাযজ্ঞে হাত লাগায় বিএনপি জামায়াত। উদ্দেশ্য একটাই, নির্বাচনের নামে প্রহসন করে ক্ষমতা ভাগাভাগি। ইউনূসের মেটিকিউলাস ডিজাইনে লুটপাটের ফলেই বাংলাদেশ আজ অন্ধকারে নিমজ্জিত। এত অপরাধের পরেও জোচ্চোর ফ্যাসিস্ট ইউনূস কি বিচারের বাইরেই থেকে যাবে? দেশের আন্দোলন সংগ্রামে বিএনপিকে বিজয়ী দল হিসেবে তুলে ধরলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, ৭১, ৯০ ও ২০২৪ তিনটি আন্দোলনের ট্রফি বিএনপির ঘরে। এর মধ্যে ২০২৪ সালের জুলাই আন্দোলনের ট্রফি লন্ডনে গিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়েছিল। আজ মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে একথা বলেন শাহে আলম।
সকাল 10:30টায় স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। বগুড়া থেকে নির্বাচিত হয়ে আসা মীর শাহে আলম আন্দোলন সংগ্রামে বিএনপির অবদান তুলে ধরতে গিয়ে বলেন, 1971, 1990 এবং জুলাই আগস্ট 3টি আন্দোলনের ট্রফি আমাদের ঘরে। এরকম ট্রফি শুধু বিএনপির ঘরে, অন্য কোনো রাজনৈতিক দল দেখাতে পারবে না। আওয়ামী লীগ 71 ও 90-এর কথা বলতে পারবে, কিন্তু জুলাই আগস্টের ট্রফি তাদের নেই। বিরোধী দলের বন্ধুরা জুলাই আগস্ট বলতে পারবে, কিন্তু 71 ও 90-এর কথা বলতে পারবে না। এ সময় বিরোধী দলের সদস্যরা হইচই শুরু করলে প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দলের এমপিরা হইচই করতে পারেন, তারা 90-এর কথা বলতে পারেন। 1986 সালের নির্বাচনে ঢাকঢোল পিটিয়ে তারাই আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে গিয়েছিলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করে। সংসদে বিরোধী দলের আসন নিয়েছে জামায়াতে ইসলামী এবং জুলাই গণঅভ্যুত্থানে সামনের কাতারে থাকা তরুণদের গড়া দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দল দুটি একই মোর্চার হয়ে নির্বাচনে অংশ নিয়েছিল। প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, এনসিপির এক নেতা বাইরে বলেছিলেন, জুলাই আন্দোলনে ছাত্র জনতা খেলেছে আর ট্রফি নিয়েছে বিএনপি। এ সময় বিরোধী দলের সংসদ সদস্যরা আরও হইচই করতে থাকলে শাহে আলমের বক্তব্য না দেওয়ার অনুরোধ জানান স্পিকার। বিরোধী দল নেতা জামায়াতের আমির শফিকুর রহমান এ সময় প্রতিমন্ত্রীর বক্তব্যের কিছু বক্তব্য অসত্য দাবি করে তা সংসদের কার্যবিবৃতি থেকে বাদ বা এক্সপাঞ্জ দেওয়ার আহ্বান জানান। জুলাই জাতীয় সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারা দেশে 7 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। এই কর্মসূচির মধ্যে আছে গণসংযোগ, লিফলেট বিতরণ, সেমিনার ও বিক্ষোভ। আজ মঙ্গলবার দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। কর্মসূচি ঘোষণা করে মামুনুল হক বলেন, আগামী 9 এপ্রিল থেকে 15 এপ্রিল পর্যন্ত সারা দেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হবে। রাজধানীর শাহবাগে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। এছাড়া 11 এপ্রিল সব মহানগরীতে ও 12 এপ্রিল সব জেলায় বিক্ষোভ এবং 13 এপ্রিল রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলন পরিচালনা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। আরও উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম ও জ্যেষ্ঠ যুগ্ম আয়োজক আরিফুল ইসলাম আদিব, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপত্র রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ। এর আগে সকাল 10টা থেকে আল ফালাহ মিলনায়তনে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা হয়। বৈঠকে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট। দলীয় মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ দিলেন সংসদ সদস্য রুমিন ফারহানা। আজ মঙ্গলবার সংসদে বক্তব্য দেওয়ার সময় বিএনপিকে ধন্যবাদ দেন তিনি। মঙ্গলবার 7 এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত বক্তব্য তিনি ধন্যবাদ জানান। তিনি বলেন, আমি ধন্যবাদ জানাই বিএনপিকে আমাকে মনোনয়ন না দেওয়ার জন্যে। এতে আমি বুঝতে পেরেছি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া কত লক্ষ মানুষের ভালোবাসা, দোয়া, সহযোগিতা আমার পাশে ছিল। একটা দলীয় গণ্ডির মধ্যে থেকে নির্বাচন করলে এইটা বুঝবার সৌভাগ্য আমার হতো না। রুমিন ফারহানা তার বক্তব্যে মহান রব্বুল আলামিনের দরবারে ধন্যবাদ জ্ঞাপন করে নেতাকর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, অসংখ্য নেতাকর্মী যারা নানানভাবে বঞ্চিত হয়ে ভয়-ভীতির মধ্যে দিয়ে আমার নির্বাচন করেছেন, দল থেকে বহিষ্কার হয়েছেন, কিন্তু তারা আমাকে ছেড়ে যান নাই। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় নিজ বাড়িতে এসে গ্রামবাসী ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন
জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার দুপুরে অনুষ্ঠিত এ সাক্ষাতে তিনি সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন কথা বলেন। জামায়াত আমির বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে এ কথা আমরা বলিনি, আমাদের ভিন্ন মত রয়েছে। তবে দেশের স্বার্থে এবং অচলাবস্থা এড়াতে আমরা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি। এ সময় বিএনপিকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, আপনারা যদি সঠিক ধারায় ফিরে না আসেন, মনে রাখবেন জুলাই মাত্র ১.৫ বছর হয়েছে। সারা দেশের মানুষ জুলাই যোদ্ধা, তারা আপনাদের ক্ষমা করবে না। আমরা চাই না আপনাদের পরিণতি অতীতের ফ্যাসিবাদীদের মতো হোক। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর লালবাগ থানায় করা একটি মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ৭ এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এ আদেশ করেন। এর আগে এ মামলায় তার দুদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মহসিন উদ্দিন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোকসেদুল হাসান মণ্ডল রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আদালত উভয় পক্ষের আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন রিমান্ড আবেদনে ডিবির পক্ষ থেকে বলা হয়, মামলার পলাতক আসামিদের অবস্থান জানা, গ্রেপ্তার ও প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য আসামিকে 2 দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন। মঙ্গলবার ভোর 4:30 রাজধানীর ধানমন্ডির 8/A রোডের একটি বাসা থেকে শিরিন শারমিন চৌধুরীকে আটক করা হয়। পরে লালবাগ থানার ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলে পুলিশ। দুপুর 1:55 কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শিরিন শারমিন চৌধুরীকে আদালতের হাজতখানায় নেওয়া হয়। এ সময় আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এর আগে শিরিন শারমিন চৌধুরীকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। রিমান্ড আবেদনে ডিবি জানিয়েছে, 2024 সালের 18 জুলাই কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসাবে লালবাগের আজিমপুর সরকারি কলোনি এলাকায় নিরস্ত্র ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল করছিল। এ সময় পুলিশ ও অজ্ঞাতনামা আওয়ামী লীগের সন্ত্রাসীরা আন্দোলনকারীদের ওপর দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ করেন। এ ঘটনায় আন্দোলনকারী আশরাফুল ফাহিমের বাম চোখ, মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় গুলি লাগে। এ ঘটনায় 2025 সালের 17 জুলাই লালবাগ থানায় মামলা করেন ফাহিম। মামলায় বাদীর অভিযোগ, আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিপ্লব বড়ুয়া, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামালের পরিকল্পনা ও নির্দেশে পুলিশ সদস্য ও অজ্ঞাতনামা আওয়ামী লীগের সন্ত্রাসীরা আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতার উপর আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ করেন। এ মামলায় শিরিন শারমিন চৌধুরী 3 নম্বর আসামি।